তো আমাদের তাহমিনা ফিলোসফিতে 3rd ইয়ার স্টুডেন্ট। তো তাহমিনা আমার কাছে একটা পাঠিয়েছেন, লেখা পাঠিয়েছে। যে লেখার বিষয় ছিল, তাহমিনা তোমার কাছে কি এটার কপি আছে? জি স্যার আছে। আমি তো তোমারটা একটা প্রিন্ট করে নিছি, তবে ভালো করে প্রিন্ট হয় নাই। তাহলে আমরা তোমার সাথে তো এটা ইনফর্মাল আলাপ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কেউ কেউ জয়েন করেছে। তো আমরা এমন ভাবে আলাপ করব যাতে করে সবারই কিছু সুবিধা হয় আর কি। তো তোমার লেখাটা তো আমি পড়েছি, আরেকবার পড়েছিলাম, আজকে একবার পড়েছি। তো তুমি কি মানে সংক্ষেপে 5-7 মিনিটের মধ্যে বিষয়টা বলতে পারবে? সম্ভব? আচ্ছা স্যার। আচ্ছা, হ্যাঁ, একটু দেখে বলো। ফার্স্টে ফিলোসফি অফ মাইন্ডে আমরা যে এডওয়ার্ড ফেসারের যে বইটা পড়তেছি, ওখানে আমাদের মেইন যে মোটিভটা ওটা হচ্ছে ডাস মাইন্ড এক্সিস্ট, এটা নিয়ে আমাদের মূলত আলোচনাটা। তো এখানে দেখা যাচ্ছে দুইটা মতবাদ চলে আসতেছে, একটা হচ্ছে মেটেরিয়ালিজম আর একটা হচ্ছে এন্টি মেটেরিয়ালিজম। তো মেটেরিয়ালিস্টরা যেটা বলে সেটা হচ্ছে আমাদের মধ্যে ইন্ট্রিনসিক মাইন্ড বলে কিছু নেই, মাইন্ডটা হচ্ছে একটা আমাদের একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, মানে আমরা জাস্ট মাইন্ডকে মাইন্ড জিনিসটা হচ্ছে একটা ফিজিক্যালি একটা ব্যাপার, আর ম্যাটারটাই হচ্ছে মূলত মেইন এন্টিটি। আর এন্টি ম্যাটেরিয়ালিস্টরা বলে যে আমাদের মধ্যে একটা ইন্ট্রিনসিক মাইন্ড আছে। তো ম্যাটেরিয়ালিজমের আর কয়েকটা মতবাদের মধ্যে যেমন আছে হচ্ছে বিহেভিয়ারিজম, ফাংশনালিজম। আমি এগুলো কিছু জানি না, আমি জীবনে এগুলো পারছি। বিহেভিয়ারিজম অনুযায়ী হচ্ছে আমাদের মানে আমাদের যে মেন্টাল স্টেট গুলো, এগুলো হচ্ছে মূলত আমাদের অবজারভাল বিহেভিয়ারের সমষ্টি, অর্থাৎ আমাদের মানসিক অবস্থাগুলো হচ্ছে আমাদের আচরণেরই কত সুনির্দিষ্ট কিছু বিন্যাস। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে আমি যখন কারো আচরণ মানে মনে করি যেমন আপনি আমার সামনে বসে আছেন, আমি আপনার আচরণটা দিয়েই মানে আমি আপনার মেন্টাল স্টেটে ইনফার করবো যে আপনি হ্যাপি আছেন কি স্যাড আছেন। তারপর এক্ষেত্রে আমরা মানে সবকিছু হচ্ছে মূলত আচরণের উপরই। তারপর এক্ষেত্রে আমরা একটা গিলবার্ট রাইলের একটা কথা পড়েছিলাম স্যারের ক্লাসে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো গোস্ট ইন দ্য মেশিন। মানে মেশিনে যেহেতু ভূত নাই, আমাদের শরীর মাইন্ড নামক এমন কোনো কিছু আদতে নাই। তো তিনি এখানে ডুয়ালিস্টের ক্রিটিসাইজ করে বলছেন যে মানে ডুয়ালিস্টরা যে বলছে যে মাইন্ড এবং বডি দুটাই এক্সিস্ট করে, এটা এক ধরনের ক্যাটাগরি মিস্টেক হচ্ছে। তারপর বিহেভিয়ারিজমের যদি ক্রিটিসিজম আমি যদি বলি, সেটা হচ্ছে যখন আমরা এই বিহেভিয়ারিজমটা যখন আমি অন্যের আচরণটাকে ইনফারেন্স করতেছি, তখন এটা অনেকটা উপযোগী বলে মনে হচ্ছে যে আমি যেমন স্যারের আচরণটা আমি ইনফারেন্স করতে পারতেছি তার আচরণ দেখে। কিন্তু যখন আমি আমার নিজের একটা মেন্টাল স্টেটকে যখন আমি বর্ণনা করব, সেটা আমি আমার আচরণ দিয়ে যে করব, তার চেয়ে এটা সবচেয়ে বেশি উপযুক্ত মনে হয় যখন আমি বলি যেটা আমি আমার অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে বুঝতে পারতেছি। তো এই দুইটার মধ্যে মনে হয় যে ইন্ট্রোস্পেকশনটাই বেশি কার্যকর। যখন আমি আমার নিজের মেন্টাল স্টেটটাকে বোঝাতে চাচ্ছি, তখন ইন্ট্রোস্পেকশনটাই বেশি কাজ করতেছে। এটা একটা বিহেভিয়ারিজমের ক্রিটিসিজম হতে পারে। তারপর হতে পারে যে একটা গ্যাপ থেকে যায়, যে আমার আচরণ আর আমার মেন্টাল স্টেটের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে সব সময়। তারপর আসছে ফাংশনালিজম। ফাংশনালিজম হচ্ছে যে আমরা কোনো কিছুর অস্তিত্বকে শনাক্ত করবো যে যে কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে। এটা জিনিসটা কি দিয়ে তৈরি তা দিয়ে নয়। যেমন স্যারের উদাহরণ হচ্ছে কলম। তো কলমের উদাহরণ, কলমকে আমরা জানবো তার সে যে লিখতেছে সেটা দিয়ে, সেটা প্লাস্টিক হোক কিছু সেটা ফ্যাক্ট না, মানে সে লিখতেছে সেটা কলম। তো ফাংশনালিজমের ক্ষেত্রে দুইটা আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কজাল আর্গুমেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল রিয়েলাইজেশন আর্গুমেন্ট। কজাল আর্গুমেন্টটা হচ্ছে যেমন একটা উদাহরণ দিয়ে বোঝালে, সেটা হচ্ছে ভয়। ভয়ের সাথে যদি আমি কজাল রিলেশনটা দেখাই, তাহলে হচ্ছে প্রথম হচ্ছে ভয় এবং ভয়ের সাথে ইনপুটের একটা সম্পর্ক। যেমন আমি যখন একটা কোনো কিছু যেটা আমার মধ্যে ভয়ের সৃষ্টি করতেছে এমন কোনো কিছু দেখি, এর কারণে আমার মধ্যে ভয়ের সৃষ্টি হয়। আবার ভয়ের সাথে যে আউটপুটের সম্পর্কটা, আমার একটা ক্ষতিকর জিনিস দেখার পর আমার মধ্যে একটা ভয়ের সৃষ্টি হলো, ওটার জন্য আমি একটা বিহেভিয়ারাল আউটপুট দিচ্ছি, বা আমি ওই জিনিসটা থেকে দূরে সরে যাচ্ছি, বা ওইটা আমি প্রতিরোধ করার চেষ্টা করতেছি। তারপর তৃতীয় হচ্ছে ভয় এবং ভয়ের সাথে মেন্টাল স্টেটের সম্পর্ক। যেমন আমি যখন ভয়টা পাচ্ছি, আমি আমার ভেতরে একটা
বিশ্বাস যে এই জিনিসটা আমার জন্য ক্ষতিকর বা কোনো কিছু একটা ক্ষতিকর ঘটতে যাচ্ছে, বা আরেকটা হচ্ছে আমার মানে ওই জিনিসটার প্রতিরোধ করার জন্য কিছু একটা করব, ওইরকম একটা মেন্টাল স্টেট আমার মধ্যে বা একটা ইন্টেনশন আমার মধ্যে গড়ে উঠতেছে। তার মানে হচ্ছে এই যে কজাল রিলেশনটা ফাংশনালিজমের মধ্যে, এটার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে এমন কিছু ইনপুট যা ভয়ের সৃষ্টি করতেছে, আবার এমন কিছু আউটপুট যা সে ভয়টাকে বাইরে প্রকাশ করতেছে। আবার এবং হচ্ছে আমার ভয়ের সাথে যে আমার মেন্টাল যে কজ এবং এফেক্ট এটা দেখতে পাচ্ছি। আর মাল্টিপল রিয়ালাইজেশন আর্গুমেন্ট, ওখানে ক্ষেত্রে হচ্ছে এটা মূলত হচ্ছে যে ডুয়ালিস্টরা যে কনসিভেবিলিটি আর্গুমেন্ট বলছিল, যে মানে মাইন্ড ব্যতিরেক, মাইন্ড বডি মানে ব্রেন বাদ দিয়েও আমি মাইন্ডের অস্তিত্বটা ধারণাযোগ্য হতে পারে, মানে মেটাফিজিক্যালি এটা পসিবল। তো এটাকে এই যুক্তিটাকে যদি আমি এই যুক্তিটা খণ্ডন করার জন্য তারা বলছে যে হচ্ছে মাইন্ডটাকে মূলত হচ্ছে মাল্টিপলি রিয়েলাইজ করা যায়। সেটা হচ্ছে যেভাবে একটা পানির পাত্র, পানিকে আমি রিয়েলাইজ করতেছি জাস্ট পানিটা একভাবে গঠিত হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণু দিয়ে, কিন্তু পানি যে রাখবো সেই পাত্রটা বিভিন্ন রকম হতে পারে, সেটা কাচের হইতে পারে বা সেটা প্লাস্টিকের হইতে পারে, সেটা মাটির হইতে পারে। এই যে পানি রাখার পাত্রটা বিভিন্ন ভাবে রিয়েলাইজ করা যাচ্ছে, তো আমাদের মেন্টাল যে স্টেট সেটাও এইভাবে বিভিন্ন ভাবে রিয়েলাইজ করা যায়। যেমন হচ্ছে আমি যদি বলি একজন মানুষ কিছু একটা দেখে ভয় পাচ্ছে, একইভাবে একটা অক্টোপাস কিছু একটা দেখে ভয় পাচ্ছে, তারা দুইজনই স্মৃতির দিক থেকে আলাদা, কিন্তু তাদের মূলত তাদের বিহেভিয়ার যে আউটপুটটা সেটাও ভিন্ন। মানুষ একভাবে ভয়টা প্রকাশ করতেছে, অক্টোপাসটা একভাবে প্রকাশ করতেছে। তাদের যে বিহেভিয়ারাল আউটপুট এটা আলাদা হলো, তাদের মেইন যে মেন্টাল স্টেট সেটা হচ্ছে কিন্তু ভয়। মানে ভয় জিনিসটা হচ্ছে বিভিন্নভাবে রিয়ালাইজ, কিন্তু মেন্টাল স্টেটটা তো ভয়। তো এদিক থেকে তারপর আসতে হচ্ছে আর এইখানের মধ্যে যদি বলা যায় সেটা হচ্ছে যে বিহেভিয়ারিজম বা ফাংশনালিজমের মধ্যে যদি যদি তুলনা করা হয় তাহলে মনে হয় যে ফাংশনালিজমটা অনেকটাই বেটার। মানে মেটালিজমের মধ্যে যে আলোচনাগুলো আছে তার মধ্যে ফাংশনালিজমটা অনেকটা বেশি, মানে তারা অনেক ভালোভাবে জিনিসটাকে কজাল প্রসেসের মধ্যে নিয়ে এসে বর্ণনাটা করতে পারছে। কিন্তু পরে আমরা যখন ফিলোসফি অফ মাইন্ডের যখন কনসিয়াসনেস থট চ্যাপ্টার গুলো পড়লাম, ওখানে পরে আমার ফাংশনালিজমের ক্রিটিসিজমের মধ্যে মনে হইছে স্যার আমাদেরকে একটা এক্সপ্লেনেশনের একটা পড়েছিল যে ইভেন্ট কোরিলেটেড, তারপর হচ্ছে কজাল প্রসেস, তারপর রিজন, এইভাবে কয়েকটা ধাপ পড়েছে। তো দেখা যায় যে কজাল প্রসেসের মধ্যে মূলত আমাদের যে রিজনটা বা মিনিংটা সেটা পাওয়া যাচ্ছে না। তো ফাংশনালিজমের জন্য যে বড় ক্রিটিসিজমটা আমার কাছে এখন মনে হয় সেটা হচ্ছে মানে কজাল প্রসেসেই তো মূলত সবকিছু শেষ হয়ে যায় না, একটা রিজন থেকে যায় যেটা সাবজেক্টের মধ্যেই থেকে যাচ্ছে, মিনিংফুল হচ্ছে না। কজাল প্রসেসে মানে সবকিছু পুরোপুরিভাবে মিনিংফুল হচ্ছে না। সো এটা একটা ফাংশনালিজমের জন্য একটা ক্রিটিসিজম হইতে পারে। তাই তো এই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই এটা তো যেহেতু রেগুলার কোনো ক্লাস না এবং কোনো মানে হাজিরা রেকর্ড করা হবে না, এটা একটা আলাপ আলোচনা আর কি। তো তৎসত্ত্বেও যে এখানে যে যারা যে কজন জয়েন করেছো আমি তোমাদেরকে স্বাগত জানাই। আচ্ছা, তো তোমরা যেহেতু এসছো, তাহমিনার কথাগুলো শুনছো, তোমাদেরও আইডিয়া আছে আচরণবাদ এবং ফাংশনালিজমের বাংলা কি করা যাবে। মাহফুজ, মাহফুজকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, কারো একটা কাশি শব্দ শুনলাম। জুয়েল, জুয়েল নাকি? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ জুয়েল তো। হ্যাঁ জি আচ্ছা, তোমরা কেউ একজন হ্যাঁ আমাকে স্যার, বলবে যে ফাংশনালিজমের বাংলা আমরা কি করতে পারি, তোমাদের ধারণা? ফাংশনালিজম, হ্যাঁ, ফাংশন, ফাংশনাল বাংলা, ফাংশনালিজম, একটা ফাংশন ফাংশনালি, হ্যাঁ অর্থ করি ফাংশনের বাংলা হচ্ছে ইয়া বোঝায়, সম্পর্ক বোঝায়, একটার সাথে একটা সম্পর্ক সম্পর্ক। না ফাংশন। না না না, ফাংশন দিয়ে সম্পর্ক কেন বোঝাবে? কারণ আমরা যে ক্লাস 9-10 বইতে পড়েছি ফাংশন মানে অন্যয় বা সম্পর্ক, ওইখান থেকে না না চিন্তাটা না, মাথায় আসে। এগুলো মিসলিডিং, এগুলো মিসলিডিং, ও সব বাদ দাও। আর এগুলো এক একটা এক স্যার একটা অর্থ বহন ক্রিয়া করে। বোঝায় আর কি। জি স্যার সজীব, ফাংশন মানে হচ্ছে ক্রিয়া বোঝায়, মানে হচ্ছে আমরা হচ্ছে বিহেভিয়ারের মাধ্যমে আচরণের মাধ্যমে যে কোনো কিছু কাজ বোঝায় আর কি, ক্রিয়াবাদ বোঝায়। চলে মানে
ফাংশনালিজম যদি ক্রিয়াবাদ বলো তাহলে অ্যাকশনিজম আর বাংলা কি হবে? এটা একটা কথা। স্যার আমরা ফাংশনকে স্যার কাঠামোর সাথে যদি তুলনা করতে পারি তাহলে কাঠামোবাদ বলা যেতে পারে স্যার, যেটা স্যার খুব ভালো, স্ট্রাকচারালিজমের খুব সাথে ভালো। একটু তুমি মানে ফাংশনালিজম কন্ট্রাডিক্ট ঘটায়। তারপরে স্যার ফাংশনালিজমকে কাঠামোবাদ বলো, তাহলে স্ট্রাকচারালিজমকে কি বলবা? দুইটা তুমি তো নিশ্চয়ই স্ট্রাকচারালিজম এবং ফাংশনালিজম এক বলবা না? জি স্যার, জি স্যার, জি জি জি, কিন্তু একটু একটু কন্ট্রাডিকশন চলে আসে। কিন্তু আমার মনে হয় স্যার যেহেতু ফাংশন একটু একটা কাঠামো ফলো করে, সুতরাং স্যার ওয়েল, বললাম তো বাংলাতে আমরা যদি আমরা যখন বলি এটা কাঠামোবাদ বলবো, তো কাঠামোবাদ বলতে আমি যখন ওই যে মাল্টিপল রিয়েলাইজেবিলিটির কথা বলছে ও তাহমিনা, এখন কাঠামোবাদ বললে আমি বুঝাবো যে ফাংশনালিজম, আর শ্রোতা বুঝবে যে এটা হচ্ছে যে স্ট্রাকচারালিজম। কন্টিনেন্টাল ফিলোসফির মানুষ তারা এটা ভুল করবে না আশা করি। তো একজন একটা কিছু জানার জন্য তা বাকি কন্টিনেন্টাল ফিলোসফি জানতে হবে, দুনিয়ার ভেজাল লেখার বার। হ্যাঁ, কন্টিনেন্টাল ফিলোসফির মতো এরকম মানে পেঁচালো জিনিস আর দুনিয়াতে আছে নাকি? তো তাহমিনার কি মনে হয় ফাংশনালিজমের বাংলা কি করা যায়? তারা ভাইয়ারা অনেক কিছুই বললো, কিছু হয় না। আমি তো এখনো মাত্র শুরু করছি, আমি তো একদমই নতুন। তো আমাদের ম্যামও জয়েন করতে পারে, মিতুল ম্যাম। ফাংশনালিজমের বাংলা কি করা যায়? হ্যাঁ, আচ্ছা, গুগল ট্রান্সলেটর করে দেখি। গুগল ট্রান্সলেটর? আহা রে, তোবা তোবা, এই কাজ জীবনে কোনদিন করবা না। আল্লাহ, বরবাদ বরবাদ, একেবারে শেষ, সব শেষ। হ্যাঁ, তাহলে এইটুক থেকে আমরা এই সন্ধ্যায় এটা বুঝতে পারলাম যে কার্যকারিতাবাদ, এটা রেজা আমাকে মেসেজ করে বলতে কার্যকারিতাবাদ কি হতে পারে মনে হয় নাকি? কি বলে সজীব মাহফুজ, কি বলো? স্যার সেটা তো স্যার কাইন্ড অফ স্যার ক্রিয়াবাদেরই স্যার মানে মানে কি বলবো, একটা অল্টারনেটিভ মিনিং বোঝায়। স্যার কার্যকারণবাদ বা ক্রিয়াবাদ এগুলো তো কার্যকারণবাদ বলে তো কজেশন থেকে কজাল, হ্যাঁ কজেশন বোঝায়, কজেশনালিজম আচ্ছা বোঝায়। আচ্ছা, আমরা এই স্যার আমরা ফাংশনকে তাহলে ফাংশনে রাখি। এক্স্যাক্টলি ভাই, এটা তো আমার কথা। কেন কেন এত কষ্ট করে আমরা করি? একবার তোমাদের মাসুম স্যারকে আমি বলছিলাম যে আচ্ছা, আমরা যে ফাউন্ডেশনালিজমের বাংলা ভিত্তিবাদ করি, ও তো অবশ্য ভাষা ভালো বুঝে, সেজন্য বলছি আর কি। তাহলে এটা তো ফাউন্ডেশনিজম না, এটা তো ফাউন্ডেশনালিজম। তো ফাউন্ডেশনিজম এবং ফাউন্ডেশনালিজম দুইটা কি আমরা এক করেও দেখবো? তো এটা ভেজালের কথা আর কি। আচ্ছা, তো যেমন আমরা তো মনে করো এভিডেন্সটা হচ্ছে যে কি, এভিডেন্সের বাংলা কি করব? এভিডেন্সিয়ালিজম, এভিডেন্স। এই কও না, এই ক্লাসে তো কও না, এখনো কও না, কি ব্যাপার? সাক্ষ্যবাদ। হ্যাঁ, সাক্ষ্যবাদ। সাক্ষ্যবাদ, তাই? আচ্ছা, এভিডেন্সিয়ালিজমের বাংলা যদি আমরা সাক্ষ্যবাদ করি, তাহলে সাক্ষ্য তো টেস্টিমনি আমরা জানি, তাহলে টেস্টিমোনিয়ালিজম বলবো না? অথবা কি বলবো যে সাক্ষ্য, উইটনেস। হ্যাঁ, তো প্রমাণবাদ বলা যায় তাহলে? এইটাই তো ফ্যাক্ট যে আমরা যখন এভিডেন্স বলি, ইট ইজ লেস দেন প্রুফ, বাট ইট ইজ মোর দেন টেস্টিমনি, তাই না জ্যোতি? জি স্যার। তুমি নিজেই দেখো যে এভিডেন্স বলতে আমরা যে জিনিসটা বুঝি এপিস্টেমোলজিতে বিশেষ করে, এটা কিন্তু প্রমাণের চেয়ে কম এবং সাক্ষীর চেয়ে বেশি, এর মাঝামাঝি একটা জিনিস, তাই না? তাহলে এটার বাংলা কি হবে? আমরা আমি আমার অনেক কলিগদের সাথে কথা বলেছি, অনেক যাচাই করে দেখেছি যে এটার আসলে সঠিক বাংলা করা যায় না। ওকে, এই জন্য তাহলে স্যার পুরো ফিলোসফিরই তো হচ্ছে মানে আমরা ফিলোসফি তো ইংরেজিরই ছিল, তো ওটাকে যখন আমরা বাংলায় পড়তে যাই প্রায় সবকিছুরই দেখা যায় গোজামিল হয়ে যায়। এখন কি তুমি কি গোজামিল পছন্দ করবা? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই না। সেজন্য আমি তো এই যে ফিলোসফির বই বের করছি না, একটা ফিলোসফি প্রাথমিক ধারণা, ওখানে তো আমি দর্শন দেই নাই, দর্শন প্রাথমিক ধারণা বলি নাই। হ্যাঁ, আবার ওই বইটাতে আমি খেয়াল করে দেখবো যে আমি ফিলোসফি বানানটাকে লিখেছি, এ পর্যন্ত আমি লিখতাম ল ওকার দিয়ে।
কিন্তু আমি পরে এই ইংরেজি যে ফনেটিক্স আছে ইংলিশ ডিপার্টমেন্টে, তারপরে বিভিন্ন টিচারদের সাথে কথাবার্তা বলে আমি কনফার্ম হয়েছি যে আসলে ও কারটা হবে না। এই জন্য আমি কিন্তু এখন ফিলোসফি লিখি কিন্তু মানে ইয়া ছাড়া সরাসরি ফরস্বইকার ল দন্তীয় স ফরস্বইকার ফিলোসফি এভাবে লিখি, ও কারটা লিখি না। তো যাই হোক, যেটা যেভাবে আছে সেভাবেই বড়াই ভালো। এখন একজনের নাম হচ্ছে শাহজাহান, মানে বিশ্বের রাজা। তো এইটার তুমি বাংলা অনুবাদ করলে হবে পৃথ্বীরাজ, মানে পৃথিবীর রাজা। এখন শাহজাহানকে তুমি যদি বাংলা করে পৃথ্বীরাজ করো আর পৃথ্বীরাজকে শাহজাহান বানাই দাও, তাহলে তো মুশকিল। এখন স্যার একটা প্রবলেম দেখা যায় কি, মানে আমরা বাংলার ইংরেজিটা হচ্ছে মিক্স আপ হয়ে যায় আমরা যখন কোনো অ্যান্সার লিখতে যাই। মিক্স আপ হলে এখন অসুবিধা সেটা কি? তো সেটা হচ্ছে আবার আমাদের বাংলা ভাষার যে একটা গঠন প্রণালী, ওখানে কিন্তু আবার হচ্ছে অনেকে সেটাকে ভুল ধরে। কেন ভুল ধরবে? যে তুমি যখন যে ইংলিশ বাংলা কেন বলবো, এই যে কারণ আমরা আমাদের ফিলোসফির ব্যাপারগুলো তো হচ্ছে কথা বলার মাঝখানে দেখা যাচ্ছে ইংরেজি ওয়ার্ড গুলো চলে আসতেছে, এই তুমি কিন্তু কি হচ্ছে যে তুমি কি ভাষা। আমাদের মিউজিয়ামে গেছো? ওই যে লাইব্রেরি পশ্চিমে যে একটা মিউজিয়াম আছে, ওখানে গেছো কোনো সময়? জি স্যার গেছি। ওখানে গেলে তুমি কি দেখো নাই যে ওখানের মধ্যে 100 বছর আগের কি হাতের লেখা বাংলা আছে, যেটা আমরা পড়ি না, পড়তে পারি না, পড়লেও বুঝি না, এবং আমাদের কাছে বিদঘুটে মনে হয়। জি স্যার। তো বাংলা নিয়ে এত গর্ব করার কি আছে? স্যার এটা অ্যাকচুয়ালি মানে টিচাররা স্যার তাহলে বলে এই বা ব্যাপারটা হচ্ছে কি বাংলাকে চেঞ্জ করার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করবে না? মানে ধরেন বাংলাকে আমরা জানি চেঞ্জ করার প্রক্রিয়া, এর মধ্যে চেঞ্জ আসলো কোত্থেকে? এই যে আমি চেঞ্জ না আসলে এই যে আমি চেয়ারে বসে আছি, টেবিলে দেখতেছি, এগুলো বাংলাতে আসলো কোত্থেকে আমাকে বলো। এই যে এখন খাতা, আপনি ব্যাপারটাকে সমর্থন এই খাতা করতেছেন, এই কথাটাও তো? তো বাংলা না, কলম জি স্যার। কথাটাও বাংলা না, জি স্যার। চশমা কথাটাও বাংলা না, আচ্ছা মোটরসাইকেল কথাটাও বাংলা না। স্যার যদি এভাবে চিন্তা করি যে একটা নির্দিষ্ট এরিয়া দিলাম, ভাষা এর ভিতরে চেঞ্জ হতে পারবে, এর বাইরে না, এরকম আরে একটা চিন্তা করি আমরা। জুয়েল, মিস্টার জুয়েল, ভাষা হচ্ছে একটা বহতা নদী, তুমি চাইলেই থামায় রাখতে পারবে না। তোমরা পোলাপাইনেরা যে যে বুটবাট লেখো এমন করে ইয়া করে স্যার সংক্ষেপে, খাঁটি বাংলা ভাষার সংখ্যা খুবই কম। ফেসবুকে এখন যে ভাষাটা আছে, আমি তোমাকে একটা বলছি, আমার কথাটা তোমার যদি মনে থাকে, আগামী 10 বছরের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে এভাবে লেখা হবে। আমরাই আমাদের ছাত্র জীবনে দেখেছি যে প্রশ্নের উপরে লেখা থাকতো সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। জি স্যার। আচ্ছা, সুতরাং এটা স্যার বাউন্ডারি দেওয়া যাবে না, এটা যেদিকে স্যার, একটা যায় কথা বলবো? সেদিকে। একটা কথা বলবো? জি, সো এই রকমের একটা কথাবার্তার প্রেক্ষিতে একজন বক্তা এরকম বলছিল যে চেঞ্জ তো অনেক কিছু হইতে পারে। ধরেন আপনি আপনার চুল কালার করতে পারেন, আপনি আপনার অন্য শার্ট পরতে পারেন, এটাও চেঞ্জ। আবার আপনি আমার মাথাও কেটে ফেলতে পারেন, এটাও চেঞ্জ। হুম। হ্যাঁ, তাহলে এটা তো হয় না। চেঞ্জেরও তো একটা লিমিট আছে। এই ক্ষেত্রে অনেক সময় অনেকে আমরা একটু অন্য মত পোষণ করি যে না, সব চেঞ্জের একটা লিমিট থাকতে পারে। যে এই হইতে মানে আমার ধারণা হচ্ছে স্যার বলতে পারছি আমি কিছুটা। তুমি একটা ফেলাসি করছো। কি ফেলাসি জানো? এই ফেলাসি বইয়ের মধ্যে এই ফেলাসির কথা উল্লেখ করা নাই। আমি তো রিসার্চ আর্টিকেল লিখি না, খালি আইডিয়া জেনারেট করি। এই ফেলাসিটার নাম হচ্ছে ফেলাসি বাই এক্সাম্পল। তুমি ফেভারেবল একটা মাথা কাটার এক্সাম্পল দিয়ে আমাদের আটকায় দেওয়ার চেষ্টা করতেছো। এটা কাইন্ড অফ ইমোশনাল ব্ল্যাকমেইলিং। আচ্ছা, ইন্ডিয়ার রাইটার সম্ভবত কি যেন দেখছিলাম বক্তার ভিতরে এই কথাটা বলছিল, তিনি এটার পক্ষে আর কি, যে ভাষা চেঞ্জ করা যাবে না, এটার পক্ষে সে যুক্তিটা দেখাইছিল। ভাষা চেঞ্জ করা যাবে না এই কথাটা তো চেঞ্জ দিয়ে বলতেছে, যেটা হচ্ছে ভাষার একটা চেঞ্জ। বুঝছো? হ্যালো, জি স্যার, হ্যাঁ শুনতেছি। কয়েক বছর আগে আমার এক ফুফুতো বোনের কাছে গেছি, গ্রামে থাকে। হ্যাঁ, আমাকে বলতেছে তোর কাছে হোয়াটসঅ্যাপ নেই? হোয়াটসঅ্যাপ কয়েক বছর আগে, ধরো আজকে থেকে আমার মনে হয় কমপক্ষে 5-6 বছর আগে, 5-7 বছর আগে, 5-7 বছর আগে ওনার মুখে হোয়াটসঅ্যাপ শুনে আমি পুরো টাসকি খেয়ে গেছি। হ্যাঁ, পরে বুঝলাম যে ওনার ছেলে থাকে বিদেশে এবং হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা বলে। তখন আমরা নিজেরা হোয়াটসঅ্যাপ এত ব্যবহার করি না। বুঝছো? তুমি এখন কি করবা, কেমনে বাউন্ডারি দিবা? আসলে ডিসকাশনটা, সরি স্যার যদি আমি একটু অ্যাড করি, হ্যাঁ, ডিসকাশনটা যেটা ছিল আসলে দর্শনের ক্ষেত্রে কি আমরা বাংলা টার্ম ইউজ করব নাকি ইংলিশটা, যদি এটা আমি মনে করি, আমি সেটা দেখছি যে আসলে বাংলা টার্ম ইউজ করলে যেটা হয় যে আপনি যখন অরিজিনাল রাইটিংস গুলো পড়বেন তখন আসলে দেখা যায় যে কনসেপ্ট গুলো ম্যাচ করে না, এবং দেখা যায় একটা জিনিস হয়তো বা পড়ছি সেটাকে হয়তো বা দেখা যায় ডিফারেন্ট ভাবে হয়তো বা আসলে যিনি আসলে লিখছেন তিনি হয়তো বা জিনিসটা ওভাবে বোঝাতে চান নাই।
আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে যখনই যদি এরকম করো ফিউচার কোনো প্রসপেক্ট থাকে যে আমি বাইরে যে পড়ালেখা করবো সামথিং, তখন হয় দেখা যায় যে ওই জিনিসগুলা প্র্যাকটিসে না থাকার কারণে ইউজ করা হয় না। আর ভাষা আসলে চেঞ্জ হবে, কারণ এটা আসলে আটকানো যাবে না। কেউ যদি বলে থাকে যে ভাষা চেঞ্জ করা যাবে না, ভাষা চেঞ্জ হবেই। আমরা আগে আই ওয়ান্ট টু বলতাম, এখন আর আই ওয়ান্ট টু বলি না, এখন ইয়া ওয়ানা। তারপর এমন সব নতুন, এখন আমরা সার্চ বলি না, আমরা এখন গুগল বলি। তো ভাষা চেঞ্জ হবেই, এটা আসলে আটকানোর কিছু নেই। কথা হচ্ছে সেটা আসলে কতটুকু আমরা ইউজার ফ্রেন্ডলি করতে পারতেছি, কতটুকু আমাদের 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 অবজেক্টিভ যেটা, সেই অবজেক্টিভকে সার্ভ করার জন্য আমরা কতটুকু ইউজ করতে পারতেছি, সেটা মনে হয় আসলে গুগল হবে। হ্যাঁ, গুগল তো এখন একটা ভার্ব হয়ে গেছে। হ্যাঁ, গুগল ইট। হ্যাঁ। হ্যাঁ, আর এই যে তুমি, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি রেজার ব্যাপারে একটু বলি, একটু মাহবুব থামো। হ্যালো, সেটা হচ্ছে যে আচ্ছা, যে এই যে মনে করো বাংলা, হ্যাঁ এই আমাকে আমার দিয়েন স্যার তারপরে। আমাদের এই বাংলা বইগুলাতে যেভাবে ফিলোসফির কথাগুলো লেখা হয়েছে, আহারে আমি তোমাদেরকে ভদ্র ভাষায় সেটার ব্যাপারে কি বলবো, মানে এগুলা বোঝার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই বাংলা যে কোত্থেকে বাইর করলো, যেটা আমরা জন্মগত বাঙালিরাই বুঝি না, এটা করারই বা দরকার কি, আমি সেটাই বুঝি না। আচ্ছা মাহফুজ কি বলছিলেন? মাহফুজ কিছু একটা বলতে চাইছিলেন। জি স্যার, স্যার মূলত যে বইগুলো পড়ি, তো সেখানে কিন্তু স্যার ভাষাটাকে অনেক গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয়, বিশেষ করে কথাগুলা আপনি মানে যতগুলো রাইটারের বই পড়িয়েছেন আমি সেগুলোতে লক্ষ্য করেছি। এখন কি মাহফুজের নেটওয়ার্ক ডিস্টার্ব না আমার নেটওয়ার্ক ডিস্টার্ব? মনে হয় না স্যার যে মনে হয় কখনো না মাহফুজের স্যার, নেটওয়ার্ক কথা কেটে ডিস্টার্ব। কেটে আসতেছে। মাহফুজ, মাহফুজ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না আমি ডিসকানেক্ট হয়ে গেলাম? না স্যার, শোনা যাচ্ছে। মাহফুজ বোধহয় জি স্যার, শুনতে পাচ্ছি। ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে মাহফুজ আবার কানেক্ট হলে তখন শুনবো। আমরা আমাদের মূল আলোচনাতে ব্যাক করি। হ্যাঁ, বিহেভিয়ারিজম এবং ফাংশনালিজম দুটোই হচ্ছে এই মেটেরিয়ালিজমের থিওরি। তো তাহমিনা বেশ ভালোই লিখেছে। তাহমিনার লেখা কথাবার্তাগুলোর মধ্যে ম্যাক্সিমাম পয়েন্টে খুবই সুন্দর আসছে, কিন্তু দু একটা ভুল আছে, সেগুলো আমি তাকে দেখে দেব। বিফোর দ্যাট মানে আমার কাছে মনে হচ্ছে আমাদের যে মূল ইয়েটা ছিল, তাকে আমি যেটা বলতে বলেছিলাম যে ডিস্টিংশন বিটুইন বিহেভিয়ারিজম এবং ফাংশনালিজম, আমার কাছে মনে হচ্ছে এটা বোধহয় তাহমিনার কাছে খুব একটা ক্লিয়ার না। তাহমিনা, তুমি কি দাবি করো যে তোমার কাছে এটা ক্লিয়ার? না স্যার, ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপারে আমি একটু আলোচনা করব, তারপর আমাদের শেষ হবে। যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে যারা শুনতে আসছো, তো তোমাদের মধ্যে থেকে কেউ কি একটু বলবে যে, বা এই যে আমরা যেটা আলোচনা করছি বিহেভিয়ারিজম ফাংশনালিজম, এটা যদি কারো কাছে ক্লিয়ার না থাকে, তোমরা যদি আসছো, এটা আমরা আমাদের মানে দায়িত্ব মনে করছি তোমাদেরকে অ্যাকোমোডেট করা আর কি। হ্যাঁ, আলোচনা যদি শুধু আমি আর তাহমিনা হতাম, তাহলে হয়তো সরাসরি ওর লেখাতে আমরা চলে যেতাম। চাইলে তোমরা কিছু কন্ট্রিবিউট করতে পারো উইথ কোয়েশ্চেন এন্ড সাপ্লিমেন্টেশন। আচ্ছা, তাহলে কারো যদি কথা না থাকে তাহলে আমরা ইয়ে করি। আচ্ছা, তাহমিনা, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তুমি যে তোমার কাছে নিশ্চয়ই তোমার লেখাটা আছে, যেটা তুমি আমাকে ইমেজ করে পাঠিয়েছো না? জি স্যার। আচ্ছা, ফার্স্ট পেজে তুমি দেখো তাদের মতে এন্টিটি একটি, তো এন্টিটিতে তুমি ইটা ক্যাপিটাল লেটারে দিছো, তাই না? জি স্যার। হ্যাঁ, তো মানে ক্যাপিটাল লেটারে যখন এন্টিটি দিবা, তখন এটা গড কে বোঝাবে। মানে বিইং যখন আমরা লিখি, সেই বিইংটা যদি হয় ক্যাপিটাল লেটারে, তখন সেটা গড কে বোঝাবে। আচ্ছা। আচ্ছা, এটা স্মল লেটারে হবে। হ্যাঁ, ওকে স্যার। তুমি বিহেভিয়ারিজম লিখতে গিয়ে প্রথম যে বাক্যটা লিখেছো, আচরণবাদ অনুসারে
সবকিছুকে, এমনকি মানুষের মেন্টাল স্টেটকে তাদের অবজারভেবল বিহেভিয়ার্স ইনক্লুডিং ভার্বাল বিহেভিয়ার এর মাধ্যমে ও এর স্যার, মাধ্যমে কি হ্যাঁ। এর মাধ্যমে কি ও, বাক্যটা স্যার। কমপ্লিট হয়নি তো? জি স্যার, এখন হ্যাঁ, খেয়াল হ্যাঁ। করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু, এগুলো তোমরা পরীক্ষার মধ্যে লেখার সময় খেয়াল করবা। আচরণবাদের মতে আমরা হচ্ছে আচরণের সমষ্টি, এটা ঠিক আছে কথা, হ্যাঁ, বাকিরাও খেয়াল করো যে কোনো কিছু হচ্ছে কোনো কিছুর আচরণ। ওকে, তাহলে আচরণ, তাহলে এই কলমটাকে আচরণ করে। স্যার ওই যে লিখতেছে, ওটা তার আচরণ না? এই লেখাটা তো একটা ফাংশন, এটা তো কোনো বিহেভিয়ার না। বিহেভিয়ার তো হয় একটা লিভিং এন্টিটি যার কনসাসনেস আছে এবং যে ভলান্টারিলি কোনো কিছু করে। কোনো আনকনশাস ইনভলান্টারি কোনো ম্যাটেরিয়াল স্টাফ কি কোনো বিহেভ করতে পারে? আমাদের ভিজুয়াল সেন্সে আমরা মনে করি তো তাই না, নাকি? বাকিরা কি বলো? কি মনে হয় সোহানি, তোমার কাছে কি মনে হয় যে একটা কলম কোনো আচরণ করতে পারে? না স্যার। এটা আমাদের যে জেনারেল যে কনসেপশন সেটার সাথে মিলে না আর কি, না? আচ্ছা, গিলবার্ট রাইটটা কে? আমি কি ডিসকানেক্ট হয়ে গেলাম? না স্যার, আপনাকে শোনা যাচ্ছে। কই, আমার তাহলে প্রশ্নের উত্তর তো শুনতে পাচ্ছি না। গিলবার্ট রাইটটা কে? আচরণবাদী দার্শনিক। আচরণবাদী মনোদার্শনিক। আচ্ছা, জি স্যার। গিলবার্ট রাইল যদি আচরণবাদী মনোদার্শনিক হয়, তাহলে গিলবার্ট রাইল কি বস্তুবাদী নাকি ভাববাদী? হ্যাঁ, রাজা উত্তর বলছে বস্তুবাদী। এটা কি ঠিক হয়েছে? রাজার উত্তরটা ঠিক হয়েছে? আমি আমি রিপনের কাছ থেকে জিজ্ঞেস করতে, রিপন, গিলবার্ট রাইল যদি আচরণবাদী মনোদার্শনিক হয়, তাহলে গিলবার্ট রাইলকে কি আমরা কি বস্তুবাদী বলবো? রিপন, ও এটা বলার পরে রিপন আছো রিপন পাল। জি স্যার। রিপন, তুমি আছো? হ্যাঁ স্যার। তোমার কাছে মনে হয় কি গিলবার্ট রাইল কি মানে মনকে স্বীকার করেছে নাকি করে নাই? স্যার, তো উনি যদি আচরণবাদী হয়, উনি তো বস্তুবাদী হবে। উনি বস্তুবাদী হলে উনি মনকে কিভাবে স্বীকার করবে, তাই না? স্বীকার করবে না মনে হয় এটা। মনে হয় কেন, সন্দেহ কেন? গিলবার্ট রাইলের একটা বইয়ের কথা এখানে তাহমিন উল্লেখ করেছে, দ্য কনসেপ্ট অফ মাইন্ড। সেখানে তিনি একটা চমৎকার কথা বলেছেন যে দেয়ার ইজ নো গোস্ট ইন দ্য মেশিন। দেয়ার ইজ নো গোস্ট ইন দ্য মেশিন। তাহলে এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবা রিপন? মেশিনের মধ্যে কি ভূত আছে? না স্যার। এটা তো আমরা সবাই জানি। তো এটা গিলবার্ট রাইল কইতে গেল কেন? এটা নিয়ে আমাদের তো মাতামাতি কেন? এটা তাৎপর্য কি? সোহানি, জারিন তানজুম মেশিনের মধ্যে তো ভূত নাই, এটা তো সবাই জানে। উনি এই কথাটা বলতে গেলে কেন? স্যার স্যার এটা আমি বুঝতেছি না, আমি কনফিউশনে আছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তোমাকে বোঝাই দিচ্ছি, আর কখনো যাতে ভুলে না যাও। সেটা হচ্ছে মেশিনের মধ্যে যেমন ভূত নাই আমরা সবাই স্বীকার করি, আমাদের ব্রেন মেশিনের মতো কাজ করে। ব্রেনও একটা মেশিন। আমাদের মাইন্ড বলতে যা বুঝি সেগুলো ব্রেন থেকে হয়। তাহলে এই ব্রেনের মধ্যে মন নামক কোনো ভূত নাই। মন হলো একটা ভূতের মতো, কিন্তু সেই ভূতটা নাই। মেশিনের মধ্যে যেমন ভূত নাই, মেশিনের কাজ সম্বন্ধে যারা জানে না তারা মনে করে এটার মধ্যে একটা ভূত আছে, নাহলে কথা কয় কেমনে? জি স্যার। হ্যাঁ, করাচি থেকে আমার বাবা এই রেডিও নিয়ে আসছিল। হ্যাঁ, তোমরা প্রাচীনকালে রেডিওগুলো দেখো না, বড় সাইজের। ওগুলা যখন করছে, আমাদের দাদিরা, আমাদের চাচিরা, মহিলারা, গ্রামের লোকজন, ওরা কথা বলে শোনা যায়, কথা বলে কি পিছন দিক দিয়ে তারা গিয়ে দেখে যে ঘটনা কি। হ্যাঁ, এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা বলে কে? তো তাদের কাছে এটা ভৌতিক কাজ বলে মনে হয়েছে, কিন্তু আসলে কি সেটা ভৌতিক? এটা একটা, আমরা জানি যে স্বাভাবিক ঘটনা। তেমনি আমাদের ব্রেনের মধ্যেও যা কিছু ঘটে সেগুলা নিয়ম কানুন অনুসারেই ঘটে, প্রাকৃতিক জগতের নিয়ম কানুন অনুসারে। এখানে মাইন্ডের ভূত বলে কোনো কিছু নাই। এটা কার কথা? গিলবার্টের।
গিলবার্ট রাইল। ওকে, থ্যাংক ইউ। এখানে তাহমিনা, তুমি যখন ক্যাটাগরি মিস্টেকের কথা বলেছো 2 নম্বর পৃষ্ঠাতে, তুমি ক্যাটাগরি মিস্টেকের একটা সংজ্ঞা দিয়েছো। এটা কেন দিয়েছো? তুমি কি মনে করো তোমার টিচার ক্যাটাগরি মিস্টেক সম্বন্ধে জানে না? হ্যাঁ স্যার, ওটা লেখার সময় হ্যাঁ লিখে হ্যাঁ ফেলছি। আমার মনে হয় এই ধরনের জিনিস না দেওয়াই ভালো। তবে যেসব টিচারদের খাতার মধ্যে লেখা বেশি করতে হয় সেখানে বোধহয় দেওয়া ভালো। আচ্ছা স্যার। আচ্ছা, এখন তুমি আচরণবাদের সমালোচনা করেছো খুবই চমৎকার ভাবে, যে আমাদের মানসিক অবস্থা জানার জন্য আমরা আচরণকে ইয়ে করি, কিন্তু এমন হয় যে অনেক সময় যে আমরা আমাদের মানসিক অবস্থাটা আমাদের আচরণের মধ্যে প্রকাশিত হয় না, বরং তুমি 3 নম্বর পৃষ্ঠার মধ্যে যে এখানে একটা ভুল আছে, অ্যাকাউন্ট 2 এর মধ্যে আমি বিষণ্ণ অনুভব করি হবে না, বিষণ্ণতা। ছোট্ট পরের পেজের মধ্যে তুমি চমৎকার বলেছো 4র্থ পৃষ্ঠাতে, যে দেয়ার ইজ এ গ্যাপ। আমাদের মন মানসিকতা এবং আচরণের মধ্যে সবসময় একটা গ্যাপ থাকে, দুটো আইডেন্টিক্যাল হয় না। হ্যাঁ, এটা একটা মানে বিহেভিয়ারিজমের চমৎকার সমালোচনা করেছো। ফাংশনালিজম সম্বন্ধে তুমি বলেছ যে আমরা যা কিছু, আমি হচ্ছে আমার ফাংশন। যেমন ছুরি কি, ছুরি হচ্ছে যেটা কাটে, তাহলে এটার উপাদান প্লাস্টিক হোক, পানি হোক, যেটা হোক সেটা ছুরি হবে। তাহলে কলম কি, যেটা লেখে, সেটা বল পয়েন্ট হোক, ফাউন্টেন পেন হোক, সেটা ডিজিটাল পেন হোক, অ্যানালগ পেন হোক, যেটাই হোক না কেন সেটা কলম হিসেবে ব্যবহৃত হবে। আমি যদি সমুদ্র সৈকতে যদি লিখি, হ্যাঁ, কি জানি বলে, মোহাম্মদ মোজাম্মেল হক যোগ শামসুন নাহার মিতুল, হ্যাঁ, এটা কি দিয়ে লেখি, আঙ্গুল দিয়ে লেখি না, তখন আঙ্গুলটা আমার জন্য কলম। তাহলে কলমের কাজ যেটা করে সেটাই হচ্ছে কলম। তাহলে বিহেভিয়ারিজম বলছে যে আমাদের বিহেভিয়ারে যেটা দেখা যায় আমাদের মাইন্ড হচ্ছে সেটা। সমস্যা হচ্ছে আমাদের মাইন্ডে যা আছে সব আমাদের বিহেভিয়ারে আসে না, এবং আমাদের বিহেভিয়ারে যা থাকে সব আমাদের মাইন্ডের মধ্যে আসে না, গ্যাপ থাকে। আমরা অনেক সময় ভদ্রতার খাতিরেও আমাদের মন মানসিকতাতে অনেক সময় এ করে রাখি, অনেক সময় আমরা পারি না, অনেক সময় ফিল করি কিন্তু আমাদের আচরণের মধ্যে আসে না। এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য ফাংশনালিজম বলছে যে আমরা মানে হচ্ছে আমাদের ফাংশন। ওকে, তাহলে আমাদের ফাংশন কি? আমাদের যেমন আমরা যে কলমের কথা বললাম, এই কলমটা আচরণ করতে না পারে, কিন্তু কলমটার ফাংশন আছে। কলমটা কি করে? কলমটা লেখে। ওকে, এখন এই ফাংশনালিজমের পক্ষে 2টা আর্গুমেন্টের কথা বলা হয়েছে, কজাল থিওরি এবং মাল্টিপল রিয়েলাইজেবিলিটি থিওরি। আচ্ছা, তাহলে কজাল থিওরি এবং মাল্টিপল রিয়েলাইজেবিলিটি থিওরি ফাংশনালিজমে কেন আসলো, এটা কি তাহমিনার কাছে পরিষ্কার? স্যার অতটা ক্লিয়ার না, আমি জাস্ট এমনিতে বইয়ে পড়ে দেখলাম, লিখছি। আচ্ছা, এই ব্যাপারে কি আমাদের 4th ইয়ারের স্টুডেন্টরা একটু হেল্প করতে পারো ছোট আপুটাকে? ফোর্থ ইয়ারের যে স্যার প্রশ্ন তো বুঝি নেই। ফাংশনালিজম ব্যাখ্যা করার জন্য সে কজাল আর্গুমেন্ট এবং মাল্টিপল রিয়েলাইজেবিলিটি আর্গুমেন্টের কথা নিয়ে আসছে। তাহলে ফাংশনালিজমের জন্য এগুলা কিভাবে রিলেভেন্ট? ফাংশনালিজমের মাধ্যমে যেমন হচ্ছে আমরা আমাদের যে ফাংশন গুলো, যেমন হচ্ছে আমাদের যে বিহেভিয়ারের পরে হচ্ছে আমাদের যে কজাল রিলেশন গুলো রয়েছে, আমরা যখন কাজ করি, যেমন সাপোজ হচ্ছে একটা কলম দিয়ে আমরা লিখেটা হচ্ছে একটা কাজ, একটা ফাংশন বোঝাচ্ছে। কিন্তু যখন আমাদের ব্রেন রয়েছে, ব্রেনের যে কজাল রিলেশন গুলো রয়েছে বা ফাংশন গুলো রয়েছে, এই কাজগুলো হচ্ছে ওভাবে প্রসেসিং করছে, এখানে কোনো ধরনের নেই, আপনার হচ্ছে মাইন্ড নেই, সেটা বোঝানো হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে, তো যদিও হচ্ছে 1 বছর আগে পড়ছি, নামগুলো হচ্ছে ভুলে গেছি, ক্লিয়ার আইডিয়া মাথা থেকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লৌহে মাহফুজ, ফি লৌহি মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ। হ্যাঁ, তো লৌহ মাহফুজ স্যার শোনা যাচ্ছে আমাকে? আমি তখন থেকে কথা বলার চেষ্টা করছি, পারছি না স্যার, নেটের প্রবলেমের কারণে। তাহলে দেখো যে বের হয়ে যাচ্ছি। বিহেভিয়ারিজমের কত সমস্যা, যে তুমি বলতে চাচ্ছ কিন্তু তুমি পারছো না, নেটওয়ার্কের প্রবলেম। অনেক সময় কিন্তু আমাদের মাইন্ড থেকে আমাদের এই যে ব্রেইনের মধ্যে নেটওয়ার্কের প্রবলেম হয়। আমাদের মাইন্ডে আছে কিন্তু আমাদের ব্রেইন আসতেছে না, ব্রেইন থেকে আমাদের ভয়েস আসতেছে না, নেটওয়ার্কের প্রবলেম।
আমরা যখন মনে মনে গান গাই তখন কত সুন্দরভাবে গাই, কিন্তু গানটা যখন গলা দিয়ে বাইর করি নিজের কাছে খুব বেসুরা লাগে। হ্যাঁ, তো এখন তোমার কাছে কি মনে হয় ফাংশনালিজমের ব্যাপারে কজাল থিওরির মানে কিভাবে হেল্প করবে? আর ইনফ্যাক্ট কিন্তু ইয়েও যদি খেয়াল করো আমার সজীব, যে আমাদের কজাল থিওরি তো আমাদের বিহেভিয়ারিজমের জন্য কাজে লাগে, তাই না? জি স্যার, কাজে লাগে, কিন্তু স্যার বিহেভিয়ারিজম স্যার পুরোটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালিস্টিক। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, ম্যাটেরিয়ালিস্টিক। তাহলে ফাংশনালিজম কি ম্যাটেরিয়ালিস্টিক নয়? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, ফাংশনালিজম কি ম্যাটেরিয়ালিস্টিক নয়? স্যার ম্যাটেরিয়ালিস্টিক, কিন্তু স্যার সেখানে যে কজাল যে প্রসেসটা আছে স্যার, মানে একটা আমার মনে হয় স্যার যে আপনার হচ্ছে বিহেভিয়ারিজমে একটা আপনার হচ্ছে যে আমাদের যে মানে বিহেভিয়ারটা সেটা একটা পার্টিকুলার একটা জায়গা থেকে আসে, আর ফাংশনালিজমে আপনার হচ্ছে যে যে আমাদের যে একটা ফিজিক্যাল স্ট্রাকচারটা সেটার মধ্যে যে কজাল রিলেশনটা সেটা আমাদের একটা হচ্ছে হলো যে মেন্টাল স্টেটের সাথে যে কজাল যে রিলেশনটা আছে সেটাকে প্রকাশ করে। মানে আমাদের যে বিহেভিয়ারাল যে রেসপন্সটা সেটাকে আমরা যদি স্যার এখানে আপনি যে মানে কিছুক্ষণ একটা মাল্টিপল রিয়েলাইজেবিলিটি নিয়ে কথা বলছিলেন, তো আমার একটু একটু মনে আছে, মানে রোবটের একটা উদাহরণ দিয়েছিলেন স্যার, আমার এই মুহূর্তে মনে আসছে না। তো মেন্টাল স্টেটস এবং হচ্ছে কজাল রিলেশন এবং মেন্টাল স্টেটস যে রিলেশনটা সেটা হচ্ছে স্যার মানে একটা বিহেভিয়ার রেসপন্সে করলেও কিন্তু একটা ফাংশন সেটার মধ্যে কাজ করতে, যেটা যেটা কিনা ফাংশনালিজমের পার্থক্য করে দিচ্ছে বিহেভিয়ারিজমের মাধ্যমে। হ্যাঁ আচ্ছা, তাই হোক, আমরা যদি কথার কথা ফাংশনালিজমের কথা বলি, তাহলে কলমটা যে লেখে, এই কলম যে লেখে, এই লেখাটা যেমন আমাদের ফাংশন মানে আমাদের বিহেভিয়ারটা আসে আমাদের ব্রেন থেকে, তাহলে কলমটা যে লেখে একটা মানে কর্ম উৎপাদন করে, সেটা কোত্থেকে আসে? তো এই ধরনের কিছু প্রবলেম কিন্তু বিহেভিয়ারিজমে থেকে যায়, ফাংশনালিজমে সেটা থাকে না। এটা যে মানে এটার ফাংশনটা হচ্ছে মেইন জিনিস। ফাংশনটা যদি মেইন জিনিস হয় সেখানে কজাল থিওরিটা কানেক্টেড হওয়ার কথা না। আচ্ছা, এটা আমি আবার নিজে একটু এক্সপ্লোর করে দেখব, তোমাদের সাথে আরেকবার কথা বলবো এটা নিয়ে লেটার অন। আর মাল্টিপল রিয়েলাইজেবিলিটি যেটা বলা হয়েছে, এই মাল্টিপল রিয়েলাইজেবিলিটি জিনিসটা তো আমরা বুঝি, যেমন 5কে আমি 3+2 5 বলতে পারি, আবার কথার কথা 4+1 = 5 বলতে পারি, দুটেই 5। কিন্তু আমরা একটা আলোচনা করেছিলাম 3rd ইয়ারে বা 4th ইয়ারে, আমার ঠিক মনে নাই, তাহলে 3 + 2 = 5 আর 4 + 1 = 5, এই দুটা কি একই 5? হ্যালো, 5 তো 5ই স্যার। স্যার রেজাল্টটা একই, কিন্তু স্যার পদ্ধতিটা মানে একটু আলাদা আর কি, মেথডটা আলাদা। আচ্ছা 5 তো 5ই, তাই না? এটা কি তাহমিনা বলছো? না স্যার, তাজমিয়া। তাজমিয়া জ্যোতি? জি স্যার। আচ্ছা আচ্ছা, মনে করো ওই যে কোন ক্লাসে বলছিলাম এটা বললেই তোমাদের এখন মনে পড়বে, তোমরা যেহেতু উভয় ক্লাসের স্টুডেন্টরা আছো। মনে করো আমার কাছে একটা জায়গা আছে, এটা হচ্ছে যে 40 গজ বাই 40 গজ বা 40 ফিট বাই 40 ফিট। ওকে, তাহলে 40 ফিট বাই 40 ফিট এই জায়গাটা হচ্ছে যে আমার কাছে কত, 1600 বর্গ ফুট নাকি জ্যোতি? জি স্যার। জি স্যার। আচ্ছা, 1600 বর্গ ফুট বা 1600 বর্গ গজ, ধরো 1600 বর্গ গজ জায়গার মধ্যে আমি একটা সুন্দর বাড়ি করতে পারবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমার কাছে যদি 800 গজ লম্বা এবং 2 গজ প্রস্থ একটা জায়গা থাকে, ওই জায়গাটার মানে ক্ষেত্রফল কত? কত? 1600। তো ওটাকে বাড়ি করা যাবে? না স্যার। তাহলে কি মানে ওই দুটাই তো 1600, তাহলে একটা দিয়ে বাড়ি করা যাচ্ছে আর একটা দিয়ে করা যাচ্ছে না কেন? আচ্ছা, মনে করো এই যে আমরা যে মানে কি বলি, আমি একটু এখানে একে দেখাই, এক সেকেন্ড। ওকে, ওই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলে, এটা কি দেখা যাচ্ছে পিকিউ? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে যে এই কোঅর্ডিনেটে যে পি আছে আর এই কোঅর্ডিনেটে পি আছে, এই দুইটার আমরা যদি মনে করি যে পজিশনটা সমান, এটা মনে করো 3, এটাও 3, এটাও 3, এটাও 3। ওকে, তাহলে
এখানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের এই পজিশন হচ্ছে 3/3, কিন্তু একটা হচ্ছে এই কোঅর্ডিনেটে আর একটা হচ্ছে এই কোঅর্ডিনেটে, দুটার কার্ডিনালিটি ভিন্ন কিন্তু তোমার মেজারমেন্ট সমান। তাহলে আমরা কি বলতে পারবো পি সমান সমান কিউ, এটা বলতে পারবো? না স্যার। না স্যার, ভিন্ন ডোমেইনে অবস্থিত কিন্তু মানটা একই, এটা বলতে পারবো। মনে করো এই মাল্টিপল অপশন আছে, মাল্টিপল অপশনের মধ্যে মনে করো এই এ বি সি ডি, মনে করো কারেক্ট হলো D1 ডি। এখন ডি এর মধ্যে আমি গোল্লা ফিল আপ করলাম, আমি ফিল আপ করেছি আন্দাজে, আমার কাছে মনে হতো না দ্য লাস্ট ওয়ান কুড বি কারেক্ট, হোমজিক্যালি মনে হইলো। আর আরেকজন প্রশ্ন অনুসারে জানে যে উত্তরটা হবে যে ফোর্থ অপশন এবং এটা ডি। তো দুজনের কাজটা তো সমান হলো, কিন্তু দুজনে কি আমরা বলবো যে দুজনেই জানে? বলবো না না। স্যার। ওকে, তাহলে মাল্টিপল রিয়েলাইজেবিলিটির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা জিনিসকে আমরা মাল্টিপল ভাবে রিয়েলাইজ করতে পারি, কিন্তু মাল্টিপল ভাবে রিয়েলাইজ করলে কি জিনিসটা কি সমান হবে? না স্যার। এই ক্ষেত্রে না। এই আমাদের তাহমিনা খুব সুন্দর ইয়ে নিয়ে আসছে, ক্রিটিসিজম নিয়ে আসছে। আচ্ছা, ক্রিটিসিজম নিয়ে আসছে যে কথার কথা জম্বি আর্গুমেন্ট। ওকে, জম্বি আর্গুমেন্টের আগে আরেকটা কথা নিয়ে আসছে যে ইফ ফাংশনালিজম ইজ ট্রু দেন ইট ইজ পসিবল দ্যাট ফর দেয়ার টু বি টু থিংস এক্স্যাক্টলি alike বা সেম ফাংশনালিটি but differing in that only one of them is a zombie. Okay, it is conceivable that two beings are alike functionally but only one of them is a zombie. If something is conceivable, if something like this একটু লেখার ভুল আছে, then it is possible. কথার কথা হচ্ছে যে এখন এই যে আমরা আলোচনা করলাম মাল্টিপল রিয়েলাইজেবিলিটি নিয়ে বা এই যে তোমাদের এই যেখানে যেটা আলোচনা করলাম, তাহলে দুইটা ফাংশন মানে যদি রেজাল্টের দিক থেকে সমান হয়, তাদের গন্তব্যের দিক থেকে সমান হয়, তাহলে তাদের যাত্রাও কি সমান? না স্যার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ আসছে রাউজান থেকে, কেউ আসছে কথা কথা সীতাকুণ্ড থেকে, কেউ আসছে এক এক জায়গা থেকে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যারা এক এক জায়গাতে আসছে তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা কথা স্টুডেন্ট আমরা ধরে নিলাম। তো স্টুডেন্ট একটা নির্দিষ্ট এলিমেন্টে তারা সমান, এটা ঠিক আছে, কিন্তু আমরা কি বলতে পারবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেসব স্টুডেন্টরা আছে দে আর আইডেন্টিক্যাল টু ইচ আদার, দে আর অল দ্য সেম, দে আর দ্য সেম থিং? না স্যার। অফ কোর্স নট। তাহলে আমরা জম্বি আর্গুমেন্টে কি দেখেছি? জম্বি আর্গুমেন্ট সম্বন্ধে একটু করে বলবে কেউ আমাকে? জম্বি আর্গুমেন্টটা কি? তোমাদের রেসপন্স না শুনলে আমার কাছে মনে হয় না আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যালো? জি স্যার, স্যার শুনতেছি। হুবহু মানুষের মতোই থাকবে, কিন্তু হচ্ছে স্যার তাদের কাজকর্ম হচ্ছে মানে তাদের কিছু জিনিস, যেটা সব জিনিস হচ্ছে মানুষের মতোই থাকবে, মনে হবে যে মানুষ, কিন্তু হচ্ছে তারপরে ওদের মানে মানুষ আর ওদের মধ্যে পার্থক্য থাকবে। সেইটা কি? সাবজেক্টিভিটি নাই। ইয়েস, সাবজেক্টিভিটি, হ্যাঁ সাবজেক্টিভিটি সাবজেক্টিভিটি নাই। অর্থাৎ মানে রোবটের সাথে আমাদের এখন একটা বাইরে যে সোফিয়া বাইরে একটা মানে রাবার দিয়া মানুষের চেহারা বানাইছে, মহিলার চেহারা, কিন্তু ভবিষ্যতে রোবটগুলো আমরা ভাবতে পারি যে এত উন্নত হবে যে একেবারে ভিতরে রক্ত মাংস হাড়, হ্যাঁ যা যা আছে সব মানুষের মতো হবে, বায়োলজিক্যাল হবে ফুললি, এবং তার আচার আচরণও মানুষের মতোই হবে, কিন্তু তার সাবজেক্টিভিটি থাকবে না, যা কিছু সে করবে অ্যালগরিদম অনুসারে করবে। ওকে, মাহফুজ, সজীব? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সজীব? সজীব কি চলে গেছে? আচ্ছা, মাহফুজ তোমাদের ইয়ারে আর কে আছে এখানে ফোর্থ ইয়ারে? জুয়েল কোন ইয়ার? স্যার আমি আউটসাইডার। আমি একাই আছি আপাতত। ও জুয়েল, আচ্ছা আচ্ছা, আমাদের রেগুলার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। সরি, আমরা তো তোমাকে স্টুডেন্ট মনে করেছি। হ্যাঁ, এনিওয়ে। আচ্ছা স্যার। ইয়া আমাদের ফোর্থ ইয়ারের মাহফুজ স্যার আর কি আছো? স্যার আর কেউ নাই স্যার, আমি শুধু আছি। আচ্ছা যাক, ঠিক আছে, একজন বড় ভাইকে পাওয়া গেল। আচ্ছা, তো
জম্বি আর্গুমেন্টের ব্যাপারে আমরা জ্যোতির সাথে, আজমিয়া জ্যোতির সাথে যেটা বললাম, সেই কথাটা কি ক্লিয়ার হয়েছে মাহফুজ? মানে এই কথাটা কেন জি স্যার, আমি স্যার মাঝখানে স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম নেটের কারণে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদেরকে ঝামেলাতে না ফেলে আমি নিজে ক্লিয়ার করে দিই। বাপ্পা, তুমি তোমার কাছে কি ক্লিয়ার? বাপ্পারাজ, বাপ্পারাজ কি শুনতে পাচ্ছ? জি স্যার, ওই জম্বি ইয়েটা, জম্বি আর্গুমেন্টটা আসলে কেন আসছে? জম্বি আর্গুমেন্ট একটা থট এক্সপেরিমেন্ট, তাই না? জি স্যার। তো এই কথাটা আসলে কেন আসছে? আসছিল স্যার কিছু বলবো, একটু বলতে চাচ্ছিলাম প্লিজ। হ্যাঁ প্লিজ। যেমন আজকে আমি ইন্টার স্টুডেন্ট পড়াচ্ছিলাম, ওদের কাছে এই কথাটা বলতেছিলাম, আপনার কাছ থেকে শুনে আর কি। আচ্ছা, আমি এক সেকেন্ড, আমি যে তুমি মনে করে বলছি, আপনার পরিচয়টা বলেন প্লিজ। স্যার আমি গভর্নমেন্ট তিতুমির কলেজে কেমিস্ট্রিতে আছি 4th ইয়ারে। কেমিস্ট্রিতে 4th ইয়ারে আমাদের চিড়িয়া ইউনিভার্সিটিতে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে না স্যার, গভর্নমেন্ট তিতুমির কলেজ। আচ্ছা 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 আচ্ছা। তো হ্যাঁ, তো এখন তুমি কি টিউশন নিতে পড়াচ্ছিলে নাকি কোনো অন্য কোথাও ক্লাস নিচ্ছিলে? জি স্যার, স্টুডেন্টদেরকে টিউশন নিতে পড়াচ্ছি, মানে কোচিং এ পড়াচ্ছিলাম আর কি। এখানে 10-12 জন ছিল আর কি। হ্যাঁ, তো আমি বলতেছিলাম এভাবে, আপনার কাছ থেকে এই ক্লাসটা শুনছিলাম তো কদিন আগে, এই তার মানে সোফিয়ার হচ্ছে एग्जांपल তুমি আরো আগে ফিলোসফির ক্লাসে জয়েন করেছো? জি স্যার, ওই ট্রিসডাকশন স্যারের নাম ভুলে গেলাম। হ্যাঁ, তো ওইখানে আমেরিকা থেকে যে আমার যে ইন্টারভিউ নিছে ডক্টর ফরিদুল আলম। জি স্যার, জি স্যার, আমি তার অনেক আগে থেকেই শুনি। ডাক্তার ফরিদুল আলম কিন্তু পিএইচডি হোল্ডার, এমডি, এবং ঢাকা মেডিকেল থেকে পাশ করে এখন আমেরিকার ওহাইওতে কোভিড ফিজিশিয়ান হিসেবে আছে। তিনি আমার ইন্টারভিউ নিয়েছেন এবং সেগুলাকে 3 পর্বে প্রকাশ করেছেন। আরেকটা ইন্টারভিউ ইতিমধ্যে নিয়েছেন, সেটা বোধহয় এখনো প্রকাশ করেন নাই। জি স্যার। তো দেখি আমি যখন আসলে জুয়েল, তুমি কি আসলে মানুষ নাকি জম্বি? আমি এখন এটা আমার, এখন যদি আমাকে প্রশ্ন করেন, আমি যদি বলি আমার কাছে মনে হয় আমি জানি মানুষ। এখন যদি আমি ওইটা অ্যান্সার, কারণ আমার সাবজেক্টিভিটি আছে, এই জন্য হয়তো আমার কথাটা একটা মানে কি বলবো, আচ্ছা অন্য কথা। হ্যাঁ আমি মানুষ, ওকে। আমরা কেমন বুঝবো? বলো তুমি, যে বলো ফরিদ সাহেব, ডক্টর ফরিদ করছে তার বন্ধুর সাথে একটা আলোচনাতে, হ্যাঁ, যে মাইন্ড যদি থাকে তাহলে মাইন্ডকে দেখাও, তো মাইন্ডকে ফাংশন দিয়ে দেয়। মাইন্ডকে তো ফাংশন দিয়ে দেখানো যায় না। এখন এটা তো কোনো না, কোনো হচ্ছে সলিড বস্তু না, বা লিকুইড বা গ্যাসাস কিছু না। আমি কিভাবে দেখাবো? একটা যদি আমি যদি দাবি করি যে আমি হচ্ছি, কথার কথা, আমি হচ্ছি যে মানে নন মেটেরিয়াল, বা দ্যাট এন্টিটি ইজ নন মেটেরিয়াল, হাউ কাম, মানে এই প্রশ্নটা কিভাবে আসে, রাইজেস এ কোয়েশ্চেন যে শো আস সাম ফিজিক্যাল এভিডেন্স। তো ফিজিক্যাল এভিডেন্স থাকলে তো ওটা তো নন ফিজিক্যাল হয়ই না এট দ্য ভেরি ফার্স্ট প্লেস। সো এটাকে তো আমাকে ইন্ট্রোস্পেকশনের মধ্যে জানতে হবে। সরি টু ইন্টারাপ্ট ইউ, কি বলতে চেয়েছিলেন তুমি যেটা পড়াচ্ছিলে স্টুডেন্টদেরকে? জি স্যার, ওইটাই তো, ওই সাবজেক্টিভিটি নিয়ে বলতেছিলাম যে ওদেরকে। তো আসলে হয় কি, অনেক সময় দেখা যায় আমরা চিন্তা করি কিন্তু আমরা আসলে ওই নামগুলো জানি না। এই যে ধরেন সাবজেক্টিভিটি, এই নামগুলো আমরা জানি না, যার ফলে অনেক সময় এক্সপ্লেইন করতে কষ্ট হয়, মানে যাদের সাথে কথা বলি ওদের সাথে। সো দেখা যায় শব্দগুলো শব্দ অনেক তথ্য কন্টেইন করে, সো ইজিলি এটা বলা যায় তখন। তো বলতেছিলাম এরকমের যে আমার এক স্টুডেন্ট, বললাম রিফাত, তুমি যদি এখান থেকে ধরো 2 জন বসে আছো, 2 জনের নাম, একজনের গায়ে রোবট লেখা আছে, আমরা ধরে নিলাম তুমি রোবট, ওকে, আর একজন পাশে বসে আছো, সে মানুষ লেখা আছে গায়ে। তো তুমি যে রোবট লেখা আছে, সে যদি এখান থেকে একটা রিকশাওয়ালাকে টাকা দিয়ে না চলে আসো, আর তাহলে কি আমি তোমাকে করতে পারি কিনা, মানে হচ্ছে দোষ দিতে পারি কিনা? তো ওরা একটু থাইমে গেল। আমি তার আগে একটু বললাম যে স্ট্রং এআই এবং উইক এআই নিয়ে। স্ট্রং এআই এর তুমি এগুলো কোত্থেকে শিখলা? স্ট্রং এআই, উইক এআই কোত্থেকে শিখছো? প্রাথমিক অবস্থায় ওই ট্রিসডাকশনে ওখানে ওরা স্যার অনেক মোটামুটি আলোচনা করে এইসব ব্যাপারে। তারপরে দেখলাম আপনি ওটা নিয়ে কথা বলেন, দেখলাম, তারপরে এই আর কি অবস্থা। যতটুকু বুঝি বললাম। তারপর ওরা একটু হইলো, সরাসরি বলতে পারতেছে না যে আসলে দোষ দেওয়া যায় কিনা, কারণ
যেটা স্ট্রং এআই, সে কি করতে পারবে, সে তার নিজের কিছু এরকমের অ্যালগোরিদম আছে, সে নিজে নিজে ডেভেলপ করতে পারবে নিজেকে, এবং এট দ্য সেম টাইম অন্য কেউ ডেভেলপ করতে পারবে, আরো 2টা নিউ এআই তাদেরকে ডেভেলপ করতে পারতেছে। সো একটু ওরা হয়ে গেল, বলতে পারতেছে না। তখন বললাম যে না, পারবে না, কারণ হচ্ছে লিগ্যাল ঝামেলা আছে। কারণ ওই লোকটার কোনো নাই, মানে হচ্ছে লিগ্যাল কোন আইনের ভিতরে আসলে বলা আছে যে ওই লোকটার যে ফ্রি উইল আছে, আসলে যদি ফ্রি উইল না থাকে কোনো আইন প্রযোজ্য না, আসলে কোনো আইন প্রযোজ্য না। তো সেখানে ওই লোকটা বলা তো ঠিক না, ওই জিনিসটা বলতে হবে। রাইট 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 রাইট, হ্যাঁ। তো কোনো যদি সাবজেক্টিভিটি না থাকে, কোনো আইনের প্রশ্ন আসে না। আচ্ছা, এই আমাদের রেগুলার স্টুডেন্ট, তোমরা এই ভাইয়াটাকে কেন প্রশ্ন করতেছো না যে সে ফিলোসফিতে না পড়ে কেমিস্ট্রি পড়তে গেছে কেন? হ্যাঁ, এই তোমার যদি ডাটা সমস্যা না থাকে তোমার ভিডিও অন করো। আচ্ছা স্যার। তুমি তো আর মেয়ে না, মেয়েদেরকে আবার চেহারা দেখতে গেলে এটা গুনাহ হয়। স্যার একটা বিষয় শুনছিলাম শুরুর দিকে, যে কেউ যদি ফিলোসফি সম্পর্কে জানতে চায় তাহলে তার অনার্স না করাই ভালো, তাহলে নাকি যে ফিলোসফির আগ্রহ যতটুকু থাকে সেটা চলে যায়। দিলে তো সব বরবাদ করে। আচ্ছা জুয়েল, থ্যাংক ইউ, তুমি এখন অফ করে দিতে পারো। আচ্ছা স্যার। ইয়াতে অথবা অন রাখতে পারো, এজ ইউ উইশ। তো বাপ্পা রাস্তা দিলে বরবাদ করে। হ্যাঁ, বাপ্পারাজ বলছে যে অনার্স না করে করাই ভালো, তার মানে হচ্ছে যাকে ভালোবাসি তার সাথে বিয়ে না হওয়াই ভালো নাকি? তাহলে প্রেমটা থাকে। স্যার লাস্ট একটা করছিলেন যে কেন হচ্ছে তাহলে ফিলোসফি কেমিস্ট্রি না পড়া হচ্ছে ফিলোসফি তো পড়তে পারতা। এখানে একটা আমি মাঝে চিন্তা করি, একটা চিন্তাটা বলবো স্যার? শিওর। অনেক সময় দেখা যায় কি, বেশিরভাগ সময় আসলে আমি লজিক জিনিসটা ভালো লাগে। দেখা যায় কি অনেক আমরা বেশিরভাগ মানুষ যে ওয়েতে চিন্তা করি, ডিফারেন্ট ওয়েতে যদি আমি একটা কথা বলি, ওরা অনেক হয়, মানে চোখ উপরে উঠে যায় যে আসলেই তো এভাবে ভাবা যায়, এরকম একটা ব্যাপার স্যাপার। তো ওরা আসলে বেশ মজা পায় তখন, তো ওরা আগ্রহ পায়। এই ডিফারেন্ট আসে ফিলোসফি থেকে, ডিফারেন্ট ভিউটা। তো আমি যদি আমার ভালো একটা নলেজ না থাকে একটা কোন একটা জিনিস সম্পর্কে, আসলে এইভাবে লজিক দাঁড়ানো যায় না। তো থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। জ্যোতি, তোমার সাথে যেটা বলছিলাম যে জম্বি আর্গুমেন্ট নিয়ে, জ্যোতি, জ্যোতি কি আছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, জম্বি আর্গুমেন্টের ব্যাপারটা আমি বলি, তোমরা মানে ওয়ান্স ফর এভার এটা মনে রাখবা। জম্বির সাথে ক্লোনের পার্থক্য হচ্ছে, তোমার ক্লোন হইতে পারে, আমার ক্লোন হইতে পারে, জুয়েলের ক্লোন হইতে পারে, তামিনের ক্লোন হইতে পারে, ক্লোন হবে রিয়েল কোনো মানুষের। ওকে, আচ্ছা। আর জম্বিটা হচ্ছে যে মানে মানুষগুলোর মধ্যে এক্স্যাক্টলি কোনো মানুষের মতো না, সে একটা ইউনিক এন্টিটি। ওকে, সে মানুষের মতোই তার সবকিছু হবে, কিন্তু তার সাবজেক্টিভিটি থাকবে না। সে মানুষের মতো কথা বলবে, মানুষের মতো চলবে, মানুষের বিভিন্ন ফাংশনগুলো সে সম্পন্ন করবে। এখন তোমার প্রতি আমার প্রশ্ন যে এখন না হোক, ভবিষ্যতের বিজ্ঞান অনেক পরে মনে করো এক সময়ে কি এটা কি মানুষের পক্ষে বানানো সম্ভব? মানে মেটাফিজিক্যালি বা থিওরিটিক্যালি আমরা কি এটাকে মানে প্লজিবল বা সম্ভাব্য বলে গ্রহণ করতে পারি? এটা কি হতে পারে? স্যার আমার যেটা মনে হয় অনেক আগাবে, সায়েন্স অনেক আগাবে, এরকম একটা কিছু হতেই পারে। কিন্তু কথা হচ্ছে মানুষ কখনোই প্রকৃতি প্রদত্ত, প্রকৃতির কথাই বললাম, প্রকৃতি প্রদত্ত যে ব্রেনটা, হিউম্যান ব্রেনটার মতো অত জটিল পর্যায়ে যেতে পারবে না। এটা তোমার বিশ্বাস, এটা তোমার বিশ্বাস, আমরা বিশ্বাসের জায়গাটাকে রাখি। কিন্তু তুমি আপাতত এটুকু স্বীকার করছো যে এরকম কিছু একটা বানানো সম্ভব যেটা মানুষের মতো ফাংশন করবে এবং তার গঠনটাও সেল টু সেল মানুষের মতো হবে, এটা তুমি স্বীকার করছো? মানে থিওরিটিক্যালি হতেই পারে, হ্যাঁ, থিওরিটিক্যালি হতেই পারে, হ্যাঁ হতেই পারে। যেমন আমরা তো মানে বলতে পারি না যে কোন এক জগৎ হতে পারে যেখানের মধ্যে বৃত্তগুলো হবে বর্গক্ষেত্র, কোন একটা জগৎ আমরা ভাবতে পারি না যেখানের মধ্যে 3 = 2 হবে, কোন একটা জগৎ আমরা ভাবতে পারি না যেখানে মানে ব্যাচেলর গুলো মেরিট হবে। আমরা কি ভাবতে পারি? স্যার যদি কোন স্টুডেন্ট আপনাকে প্রশ্ন করে কেন পারি না, আচ্ছা তখন কি মানে আমরা কোনো অ্যানালিটিক স্টেটমেন্ট, যেটাকে আমরা বলি অ্যানালিটিক স্টেটমেন্ট, যেটা হচ্ছে যে সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে নতুন কিছু বলে না, প্রেডিকেটের কথাটা সাবজেক্টেরই একটা অংশ, সেটা অ্যানালিটিক স্টেটমেন্ট বলি। আর সিনথেটিক হচ্ছে যেখানে নতুন কথা বলা হয়।
তাহলে একটা অ্যানালিটিক স্টেটমেন্ট কি কখনো ভুল হবে? আমাদের লজিক হচ্ছে যে এটা কখনোই হবে না। তাহলে কেন হবে না? কেন হবে না? এই জন্য যে আমাদের ফিজিক্যাল যে গেটআপ আছে সেটার মতো আমাদের একটা কগনিটিভ গেটআপ আছে, এবং এই দৃষ্টিতে অবশ্যই রেশনালিস্টরা কারেক্ট। আমি ডক্টর ফরিদকে যে ইন্টারভিউ দিয়েছি সেখানে আমি এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে আমাদের একেবারে কোর যে মানে স্ট্রাকচার অফ নলেজ এটা কিন্তু দুনিয়াতে সমান। দুনিয়ার কোনো মানুষ বলবে না ইফ এ ইজ বিগার দেন বি, হ্যাঁ, দেন বি ইজ অলসো বিগার দেন এ, বি অলসো কুড বি বিগার অর ইকুয়াল টু এ। এটা দুনিয়ার কোনো মানুষই বলবে না, যার মানে সামান্য কাণ্ডজ্ঞান আছে যে ভাষারই হোক না কেন, এমনকি শিক্ষিত হোক বা না হোক, সে বলবে এ যদি বি থেকে বড় হয় তাহলে বি কখনো এর সমান হবে না। এটাই হলো কারেক্ট। তাহলে কেন আমরা অন্যভাবে ভাবতে পারি না? কেন আমরা যে তুমি যে বলছো এরিয়ার ভাষার ব্যাপারে, যে এরিয়ার বাইরে আমরা কেন যেতে পারি না? কারণ আমাদের মধ্যে সামথিং ইজ গিভেন। এটা তাজমিয়া জ্যোতি সতর্কতা হিসেবে প্রকৃতির দ্বারা প্রদত্ত বলছে, আমরা যারা ধর্মীয় সেন্সে আমরা ঈশ্বর প্রদত্ত বলি। তাহলে কাম টু দা কনক্লুশন যে জম্বি সম্বন্ধে আমরা ভাবতে পারি। জম্বি আর্গুমেন্টের এটি হচ্ছে মূল কথা, যে জম্বি বানানো যাবে কিনা এটা কোনো কথা না। জম্বি সম্বন্ধে যে আমরা ভাবতে পারি এটাই প্রমাণ করে যে আমরা আসলে জম্বি না। কারণ একটা জম্বি কখনো জম্বি আর্গুমেন্টে ইনভলভ হবে না। ওকে, যেমন গুগল জম্বির কথা বলতে পারে, এরকম করে কম্পিউটারে জম্বি শব্দটা আসতে পারে, একটা রোবট বলতে পারে হ্যাঁ আমি মানুষ, আমি জম্বি, অনেক কিছু বলতে পারে। কিন্তু দ্য ভেরি সাবজেক্টিভিটি দ্যাট উই ফিল ডাইরেক্টলি, যেটা তাহমিনা তার অ্যাসাইনমেন্টের মধ্যে বলেছে, যে অন্য কারণ হোক, তাহমিনা আর ইউ লিসেনিং? স্যার শুনতেছি। অন্য কারণে হোক, অন্ততপক্ষে আমি আমারটা, তুমি তোমারটা, তোমার একান্ত অনুভূতি, তোমার অন্তর্দর্শনের মাধ্যমে তুমি জানতে পারো। তুমি যে একটা বস্তু নও, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ উইদাউট ইউর বডি। ওকে, তাহলে যাই হোক, আমরা আলোচনা করলাম, মূল কথা হচ্ছে যে ফাংশনালিজম, মানে বস্তুবাদের যে ধরনগুলো, প্রথমটা হচ্ছে এলিমিনেটিভ মেটেরিয়ালিজম, মানে মাইন্ড বলে কোনো কিছু নাই। এটা হলো এলিমিনেটিভ, এমন মেটেরিয়ালিজম যেটা মাইন্ডকে এলিমিনেট করে। আরেকটা হলো রিডাকটিভ মেটেরিয়ালিজম, মাইন্ড আছে বলে মনে হয়, কিন্তু সেটাকে যদি আমরা রিডিউস করে নিয়ে আসি আলটিমেটলি আমরা একটা ফিজিক্যাল প্রসেস পাই। সুতরাং ফিজিক্যাল প্রসেসটা হচ্ছে সবকিছু, মাইন্ড বলে কোনো কিছু নাই। তাহলে এলিমিনেটিভ মেটেরিয়ালিজম, রিডাকটিভ মেটেরিয়ালিজম, এরকম মেটেরিয়ালিজমের বিভিন্ন যে ধরন আছে, তার মধ্যে বিহেভিয়ারিজম, নানা ধরনের যে এগুলো আছে সেগুলোর বিভিন্ন সমস্যা, মানে মেটেরিয়ালিজম একটা সমস্যা সমাধান করে, কিন্তু আরো কিছু প্রশ্ন তৈরি হয়। সেই প্রশ্নগুলোকে কাটানোর জন্য একটা স্মার্ট, সবচেয়ে স্মার্ট আমরা বলবো যে বস্তুবাদী তত্ত্ব হচ্ছে ফাংশনালিজম। সামথিং ইজ অল টোটাল অফ ইটস ফাংশনালিটি। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে যে উই ক্যান গেট দ্য সেম ফাংশন ফ্রম ডিফারেন্ট এন্টিটিস। ওকে, সেই জন্য আমরা যদি বলি যে হ্যাঁ এক জায়গাতে যারা পড়ছে তারা সবাই, কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি এখানে কার্টেশিয়ান কোঅর্ডিনেটের উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, এই যে এটা দিস ওয়ান, এরকম নানা কিছু থেকে আমরা বুঝতে পারি যে ফাংশনালিজম অলসো হ্যাজ সাম জেনুইন প্রবলেম। নাও ইন কনক্লুশন, কেউ আমাকে এই কথাটা বলবে, এরপর আমি শেষ করে দিব, যে তোমার কাছে কি জানা আছে এমন কোনো ফিলোসফিক্যাল থিওরি যেটার কোনো ভ্যালিড ক্রিটিসিজম নাই? হ্যালো, কারো কাছে কি এমন কোনো ফিলোসফিক্যাল থিওরি জানা আছে যেটার কোনো ভ্যালিড ক্রিটিসিজম নাই? জানা নেই। কার কাছে জানা নাই? স্যার আমার কাছে জানা নাই স্যার। স্যার, ক্রিটিসিজম থাকাটাই কি একটা থিওরির মূল্য প্রকাশ করে না? ক্রিটিসিজম আছে বইলে, মানে কোনটা জিনিস ক্রিটিসাইজ আমি কেন করতে যাচ্ছি, এটার পিছনে কিছু একটা আছে বইলেই তো আমি এটা নিয়ে না চিন্তিত। দেখো জুয়েল, আজকে যেহেতু রেগুলার ক্লাস না, সেজন্য আমি একটু ইনফর্মাল কথা বলবো, নেভার মাইন্ড। সেটা হচ্ছে যে এইসব পণ্ডিতি কথা বলে লাভ নাই। আমরা যখন কোনো কিছুকে রিকমেন্ড করি, কোনো কিছুকে যখন আমরা নিজেদের জন্য বাছাই করি, তখন এটাকে আমরা সর্বোত্তম অথবা একমাত্র ভালো বা সত্য হিসেবে গ্রহণ করি। তুমি নিজে, তুমি কি এমন কিছু কাউকে দিবা যেটা তোমার কাছে মনে হতো না ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, তুমি নাও, এটা হইলো?
এটা যদি অন্যভাবে বলে মানে হচ্ছে আমরা কখন একটা লোককে নিয়ে হচ্ছে চিন্তা করি বা সমালোচনা করি যখন দেখি যে এই লোকটার ভিতরে আসলে লজিক্যাল কিছু বলছে, অনেক সময় তারপর আমরা ইয়া করি, কি বলি, তার বিপক্ষে যুক্তি দেই। এই এই এক্সাম্পল আনলে কিভাবে বলবেন এটাকে? হ্যাঁ, তুমি তো বারবার ফেভারেবল এক্সাম্পল এনে আমাদেরকে আটকানোর চেষ্টা করতেছো, তোমার আমি পাল্টা আটকাই খুব সংক্ষেপে। এই এটা হচ্ছে যে 2 + 3 = 5। জি স্যার। ফিলোসফি এটা কি অস্বীকার করে? না। কোন ফিলোসফিক্যাল থিওরি এটাকে অস্বীকার করে? না স্যার। তাহলে এই যে সবাই বললো যে সব থিওরির পাল্টা আছে, এই থিওরির পাল্টা কি? সমস্যা কি? এই ক্ষেত্রে আপনি 2 কে আসলে কি বলতেছেন? এটাকে 2 যে সংখ্যাটা, এই সংখ্যাটা নিয়ে যদি কেউ কোশ্চেন তোলে, যে 2 সংখ্যা নিয়ে যে প্রবলেম, 2 সংখ্যা নিয়ে যে প্রশ্ন তুলে তার মাথায় 2টা বাড়ি দিতে হবে, তাহলে একটা বাড়ি 1, 2টা বাড়ি 2। হ্যাঁ, কি বলো? এখন আচ্ছা যাই হোক, অন্য আলোচনায় চলে যাবে, যাই হোক। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে কগনিটিভ স্ট্রাকচার আছে, সেই কগনিটিভ স্ট্রাকচারে আমরা বুঝি যে 2 + 3 = 5, এটা আমরা বুঝি, বাস। এটা আমরা কিভাবে যে বুঝি সেটা আমরা আসলে বুঝি না। তার মানে হচ্ছে যে এইটার কাউন্টার থিওরি হচ্ছে যে 2 + 3 = 5, এটা কি এভিডেন্সিয়ালিজম অনুসারে ট্রু নাকি রিলায়েবলিজম অনুসারে ট্রু? আমি শেষ করতে গিয়ে আমি আবার ক্রিটিক্যাল প্রশ্নে চলে গেছি। মাহফুজকে একটু হেল্প করতে পারবে? মাহফুজ স্যার শোনা যাচ্ছে স্যার? বলছি 2 + 3 = স্যার শোনা 5, যাচ্ছে? 2 + 3 = 5, এটা কি এটা যে ট্রু, এটা যে জাস্টিফাইড, কোন জাস্টিফিকেশন থিওরি অনুসারে এটা জাস্টিফাইড হলো? জি স্যার। সেটা একটু বলবে? স্যার আমি এটার উপর স্যার রিলাই করি মূলত স্যার, এটা রিলায়েবিলিজম না, রিলায়েবিলিজম কিন্তু রিলাই করার জন্য রিলায়েবিলিজম না। রিলায়েবিলিজম হচ্ছে যে হোয়াট কামস ফ্রম রিলায়েবল সোর্স, সেটা হচ্ছে রিলায়েবিলিজম। স্যার 2 + 3 = 5 এটা মূলত স্যার আমার কাছে অ্যাক্সিওমেটিক। অ্যাক্সিওমেটিক? তুমি তো দেখি চালাকি শুরু করছো। জি স্যার অ্যাক্সিওমেটিক, কারণ ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে আমি অ্যাক্সিওমেটিক হিসেবে ধরে নিচ্ছি। কারণ আমি যদি একটা ত্রিভুজের কথা চিন্তা করি, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি ইন যে কোনো ত্রিভুজেরই হোক না কেন, সেটা হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি তো মেপে নেওয়া সম্ভব। জি স্যার। তো তাহলে 3 + 2 = 5 এটাও অ্যাক্সিওমেটিক, কিন্তু এটা তো আমরা তো অঙ্ক করেই পাই। হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। যাই হোক, এসব আলোচনার কোনো শেষ নাই। কথা হচ্ছে যে ফিলোসফি হচ্ছে এই এই আমার লাস্ট কথা হচ্ছে আজকের জন্য, ফিলোসফি হচ্ছে একটা টিউব। হ্যাঁ, এই টিউবটার এই মাথায় যতটুকু ডায়ামিটার, ওই মাথাটা ততটুকু ডায়ামিটার। মানে তুমি যেখান থেকে শুরু করো ঘুরে ফিরে তুমি সেই জায়গাতেই পৌঁছো, অথবা তুমি যেখান থেকে শুরু করো অনেক সমস্যার সমাধান করে যেখানে সমাধানে পৌঁছো, দেখা গেল যে সেটা কিন্তু ওই আগের জায়গার মতো একই সমস্যাতে রয়ে গেল। ফিলোসফি is not meant to solve any problem. Philosophy is not meant to give any answer. Instead, philosophy is meant to help you to get a better answer. That is for today. Thank you very much. A nice discussion. At least I enjoyed this. এবং আমাদের এখানে যে অন্যান্য মানে কিছু জম্বি মানে কি বলা যায় যে পার্টিসিপেট করে, তা আমরা বুঝতে পারলাম। কিন্তু এই জম্বিগুলো আবার কিন্তু আমাদের ফিলোসফির জম্বি না। এই জম্বিগুলো হচ্ছে যে সাবজেক্টিভিটি সম্পন্ন জম্বি। হ্যাঁ, সাবজেক্টিভিটি সম্পন্ন জম্বি হয় কিনা সেটা আর একটা কোয়েশ্চেন। স্যার স্যার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টিভিটি সম্পন্ন জম্বি হয় কিনা এটা আমাদের ওই যে ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশন একদিন আলোচনা করতে হবে। হ্যাঁ, মাহফুজ কিছু বলছিলে? শেষ করতে যাচ্ছিলাম। স্যার আরেকটা বিষয়। হ্যাঁ বলো। জি স্যার আরেকটা বিষয় স্যার। স্যার আপনি হিউম্যান ক্লোনিং এর বিষয়ে বলছিলেন যে স্যার সেখানে সাবজেক্টিভিটি থাকবে না, কিন্তু স্যার হিউম্যান ক্লোন আর জম্বির মধ্যে তো ডিফারেন্স আছে স্যার, হুম, তাই না? হুম। তো হিউম্যান ক্লোনটা
হিউম্যান ক্লোনটা তো কোনো না কোনো হিউম্যানের কপি, আর জম্বিটা তো কোনো হিউম্যানের কপি না। যেমন হ্যাঁ তুমি আমার কপি না, আমি তোমার কপি না। জম্বিটা সেরকম ইন্ডিপেন্ডেন্ট। অবশ্যই স্যার। স্যার ক্লোনের জম্বিটা কি ইন্ডিপেন্ডেন্ট, বাট তার সাবজেক্টিভ নেই। সাবজেক্টিভিটি থাকবে কিনা? ক্লোনের সাবজেক্টিভিটি কিন্তু থাকবে ক্লোনের কি? সাবজেক্টিভিটি থাকবে কিনা স্যার, এটা কিছু একটা কোশ্চেন স্যার। ক্লোনের সাবজেক্টিভিটি থাকতে কোনো অসুবিধা নাই। ক্লোনের বরঞ্চ সাবজেক্টিভিটি এবং এথিক্স এগুলো থাকাই উচিত। কারণ হচ্ছে যে আমার ক্লোন কোন একটা ঝামেলা করলে সেটা যদি আমি দায়িত্ব না নেই তাহলে তো বড় মুশকিল, এটা ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো হয়ে যাবে। স্যার যদি ধরেন আমি কোন একটা অপরাধ করলাম, আমি মারা গেলাম, দেখা যাচ্ছে আমার চুল থেকে ক্লোন কইরা, অথবা আমার কোন ইয়া ছিল 100 বছর পর একটা নতুন আমার ক্লোন তৈরি করা হলো, এখন কি ওইটাকে শাস্তি দেয়া কি যুক্তিযুক্ত হবে কিনা? তাহলে কেন দেওয়া হবে না? কেন দেওয়া হবে না? মানে যে কেউ একটা, যে কোনো এন্টিটি সে যখন একটা মোরাল বিহেভ করবে তখন তাকে আমি মোরাল এন্টিটি হিসেবে গ্রহণ করব। সো ফার আমাদের মোরালিটির যে হাই স্ট্যান্ডার্ড, আমাদের ওই আলোচনাটা যদি তুমি শুনে থাকো, আমাদের ছাত্র ফজলে রাব্বি কানন একটা আলোচনা করেছিল, খুবই চমৎকার আলোচনা, যে এথিক্স ইন অ্যানিমালস। সেখানের মধ্যে মাহফুজ আমরা তার বিপক্ষে বলেছিলাম। মাহফুজ একটা পয়েন্ট তুলেছিল যে প্রাণীদের মধ্যে আমরা যে ইমোশন যা যা মানে দেখি, এগুলো সবগুলো আমরা হিউম্যান বেবির মধ্যেই দেখি, কিন্তু আমরা হিউম্যান বেবিকে কিন্তু মোরালিটির মধ্যে আনি না। সেখানে আমি বলেছিলাম যে আমরা যখন কোন একটা আচরণের পিছনে বেসিক ইনস্টিংক্টকে পাবো তখন এটাকে আমরা বলবো যে একটা মানে অ্যানিমেল বিহেভিয়ার। আর বেসিক ইনস্টিংক্টকে ছাড়িয়ে যখন আমরা সেখানে একটা রেশনালিটিকে পাবো তখন আমরা বলবো যে এটা হচ্ছে এথিক্যাল আচরণ। তাহলে ওই ক্লোনটা যদি তেমন ধরনের কোনো এথিক্যাল আচরণ করে তাহলে অবশ্যই সেটাকে আমরা দায়ী করব। আর যদি সেটা এথিক্যাল আচরণ না করে তাহলে সেটাকে আমরা বলবো না। তাহলে এথিক্যাল আচরণ করে না করে এটা বোঝা যাবে আচরণ দিয়ে নয়। এগেইন এখানেও কিন্তু ফাংশনালিজম ফেল করে। মানে এই এখন যে আলোচনাটা আমরা করছি সেটা ফাংশন, বরঞ্চ আমরা দেখবো যে এই আচরণটার পিছনে কোনো এথিক্স আছে কিনা। কথার কথা, কেউ যদি কাউকে হত্যা করে আমরা কিন্তু তাকে শাস্তি দিতে যাব না যদি না আমরা নিশ্চিত হই যে সে একটা সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং প্রাপ্তবয়স্ক। ওকে, তাহলে আমরা বোধহয় আজকে শেষ করতে পারি। অনেক আলোচনা হলো, ভালোই লাগলো তোমাদের। তামিনা? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার সাথে আলোচনার সুবাদে এখানে আমরা বেশ জমজমাট কিছু আলোচনা করলাম। থ্যাংকস রেস্ট অফ অল ফর ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন।